বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকের বিষয় মহা আচার্য বাংলাদেশের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটি ইন্টারভিউয়ের বক্তব্যকে কেন্দ্র করে তিনি ৩৬শে জুলাইয়ের ঘটনায় বলেছেন যে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে এটা হলো এক ধরনের বাংলাদেশকে রিসেট বাটনে চাপ দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনটা সাধন করা হয়েছে একটি নতুন বাংলাদেশে রূপান্তর করা। এখন এই রূপান্তরের জন্য বাংলাদেশের ধুলি, মাটি, নদী, নালা, খাল, বিল এগুলো কি পরিবর্তন করা যাবে? না, তিনি সেই অর্থে বলেননি। তিনি বলেছেন যে কম্পিউটারের রিসেট বাটন পুশ করা হয়ে গেছে, কাজেই ওনার যে কার্যক্রম সেটা হবে তার আলোকে। অর্থাৎ একটা কম্পিউটারকে যদি আপনি চিন্তা করেন, কম্পিউটারটাকে পরিবর্তন করা যায় না, এখানে রিসেট করা হয় কি সফটওয়্যারকে। আগে যে দেন ধারণা উপরে নির্ভর করে দেশটাকে চালানোর চেষ্টা করা হয়েছে, দুটি দলে বিভক্ত হয়ে দেখা গেল দুটি দল কি করেছে, লুটপাটের একটা আড্ডাখানা, লোকাল বা জাতীয়ভাবে দলীয়ভাবে সমগ্র বাংলাদেশটাকে বিভক্ত করে যেই লুটপাট দুটি দল করেছে তার থেকে এই রিসেট বাটনের পুশ করার অর্থটা হলো তার থেকে পরিত্রাণ লাভ করে দেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমাদের মহা আচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাটিকে নিয়ে সব জায়গায় ট্রোল হচ্ছে, ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে। দেখা গেল যে এই দুটি দলে দীর্ঘদিন যাবৎ যিনি প্রেসিডেন্ট থাকেন তিনি প্রেসিডেন্টেই থাকেন, ওই পদ আর ছাড়েন না। অথবা দেখা গেল যে উত্তরাধিকারের যে রাজনীতি, এই দুটি দল যে দলটিকে ক্ষমতায় ছিল এবং অন্য যে দলটিকে ক্ষমতা জনগণের মাধ্যমেই বিচ্যুত করে এই দলটি ক্ষমতায় এসেছিল, সবকিছু মিলিয়ে দেখা যায় এই দুটি দল উত্তরাধিকারের রাজনীতি করেছে এবং দলীয় চামচারা লুটপাট করে খেয়েছে। শেয়ার মার্কেট বারবার আহত হয়েছে, ধুলায় মিলিয়ে গেছে শেয়ার মার্কেট, যেটি হলো একটি দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই দুটি দল কখনোই সেই কাজটি সফলভাবে করতে পারেন নাই, বরং লুটপাট আর লুটপাট, দলীয় ভিত্তিতে সমস্ত কিছু, দলীয় ভিত্তিতে কোনটাকে নমিনেশন দিলে বেশি পরিমাণ টাকা পাওয়া যায় বা দলীয় ফান্ডেই হোক আর নিজের পকেটের জন্য হোক, সেই কাজগুলোই করা হয়েছে। আমাদের এই নতুন বাংলাদেশের নতুন মহানায়ক রিসেট বাটনের চাপ দেওয়া বলতে সেটিকেই বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু বিধিবাম এটাকে নানাভাবে তার এই বক্তব্যকে নানাভাবে অন্যদিকে ডাইভার্ট করা হয়েছে, খারাপ দিকে, মানে দুষ্ট লোকের চরিত্রে যেটা থাকে। আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে শোনা যায় যে ইউপি চেয়ারম্যানের কাছেও নমিনেশন বিক্রি হতো টাকা পয়সার বিনিময়ে, এবং সেটাই যে সত্য এটা তো দেখাই যাচ্ছে। কারণ দেখা গেল যে এমপি সাহেব নমিনেশন না দিলে ওই নমিনেশন আর কেউ পাওয়ার কোনো কায়দা নেই, আর যে নমিনেশন পাবে সেই জিতবে। এবং পরপর দুটি নির্বাচন এমনভাবে করা হয়েছে যে দলীয় যে শৃঙ্খলা, দলীয় যে নিয়ম, গণতান্ত্রিক পদ্ধতি সেটি কখনোই রক্ষিত হয়নি। এবং
দেখা গেল যে একদম শেষের যে নির্বাচন সেটা দলের মধ্যে একটা গেম খেলা হলো। এখন আজকের যে মহানায়ক নতুন বাংলাদেশকে নতুন রাজনীতিতে নিয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন রিসেট বাটন, মানে এই যে পুরনো সফটওয়্যার এটাকে পরিবর্তন করতে হবে, এটাও উনি বোঝাতে চেয়েছেন। তিনি বলেন নাই যে বাংলাদেশকে আমি তুলে নিয়ে অন্য জায়গায় চলে যাব, বাংলাদেশের নাম পরিবর্তন করে দেব। কাজেই কম্পিউটারের জায়গায় কম্পিউটার থাকবে, কিন্তু যেই ঘুণে ধরা, যেই পচে যাওয়া যে সফটওয়্যারটি আছে, যেই ভাইরাসে আক্রান্ত যে সফটওয়্যারটি আছে, নীতি নৈতিকতা বিহীন যে রাজনীতির যে ধারাটি চলতেছিল সেখান থেকে বের করে আনতে চেয়েছেন তিনি। কিন্তু দেখা যাচ্ছে যে এইটাকে ভিন্নভাবে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। এই নতুন ধ্যান ধারণায় বলা হচ্ছে যে সংবিধান কি পরিবর্তন করা হবে না নতুন করে লিখতে হবে, যাতে এই যে দুষ্ট চক্র বারবার আঘাত না হানতে পারে। যেমন বাংলাদেশ মানব জোট মনে করে যে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে যে কোনো পদে দাঁড়ানোর জন্য ন্যূনতম বয়স হবে 40 বছর। চাকরিতে ঢুকতে গেলে বিশেষ বিশেষ কাজের জন্য বা কর্মচারীর যেগুলো দরকার, যেমন সেনাবাহিনীর যে বয়সের যে দরকার, একজন ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা একজন ম্যাজিস্ট্রেট চাকরি পাওয়ার জন্য একই ধরনের বয়সের দরকার হয় না। সেদিক থেকে যেগুলো ডেস্ক জব আছে 40 পর্যন্ত ওপেন রাখা হোক, আর যেগুলো অন্যান্য যেরকম বাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি ইত্যাদিতে যেগুলো আছে সেগুলো তারা নির্ধারণ করবে কোন বয়সটি উত্তম ওই বাহিনীর জন্য। আর ন্যূনতম ইউপির সদস্য যারা থাকবে তারাও এই মানব জোট মনে করে 40 বছরের নিচে কেউ ইলেকশন করতে পারবে না, এবং যে পদেই হোক 2 বারের বেশি হতে পারবে না। তারপরে বাংলাদেশ মানব জোট মনে করে যে 18টি যে জেলা ছিল সেই 1970 সালে এই 18টি জেলায় প্রত্যেকটাই আলাদা আলাদা স্টেট হিসেবে বিবেচিত হবে, এবং কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিছু টেরিটরি থাকবে। যেমন ত্রিপুরা একটা, যেটা আমাদের কুমিল্লার সমান, সে যদি একটা রাজ্য হতে পারে ভারতে, হাওয়াই যদি ইউএস এর একটা রাজ্য হতে পারে, বা আলাস্কা অত্যন্ত কম জনসংখ্যার একটি স্টেট, সেটা যদি একটা রাজ্য হতে পারে, তাহলে আমরা কেন এই 18টি পুরাতন জেলা নিয়ে 18টি প্রদেশ বা 18টি রাজ্য আমাদের বাংলাদেশকে ভাগ করতে পারব? কাজেই আমাদের যে এই সফটওয়্যারগত যে পরিবর্তন, আমাদের নীতি আদর্শের ক্ষেত্রে যে আমরা বারবার এক নায়কতন্ত্রের দিকে চলে যাই, গণতন্ত্রের কথা মুখে বলি, গণতন্ত্রকে আমরা পদতলিত করি, সেই দিক থেকে এই মহাপুরুষ বলেছেন যে এটা রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে। একদল তরুণ, একদল ছাত্র, একদল মেহনতি মানুষ সেই রিসেট বাটনটিকে চাপ দিয়েছেন, এবং সেই চাপের ফলে আমাদেরকে এমন একটি পদ্ধতি অবলম্বনের দিকে আমরা যাব যে পুরানো দিনের যে দলীয় লুটপাট এটি পুরাপুরি যাতে বন্ধ হয়। সেই অর্থে তিনি বলেছেন যে রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে, কাজেই নতুন বাংলাদেশ নতুনভাবে নতুন প্রোগ্রামে চলবে। আসুন আমরা দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে এই প্রবীণ রাষ্ট্রনায়ককে, এই প্রধান উপদেষ্টাকে আমাদের জোরালো সমর্থনের মাধ্যমে দেশকে দলীয় দুষ্কৃতিকারীদের হাত থেকে আমরা এই দেশটাকে বাঁচাই, এদেশের জনগণকে বাঁচাই, এদেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করি, এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করি, এবং একটি নতুন শক্তিশালী নতুন দেশ এবং নতুন দুনিয়ার সদস্য হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করি। বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশের কাতারে নাম লেখাবে, এই আশা করে আজ এখানেই আমার বক্তব্য শেষ করছি। আমরা
আবারও বলতে চাই যে আমাদের সৌভাগ্য যে আমরা এরকম একজন প্রবীণ এবং পৃথিবীতে গণ্যমান্য একজন ব্যক্তিকে আমাদের রাষ্ট্রের পরিচালনার পদে পেয়েছি। তাকে তার যে উদ্দেশ্য নিয়ে এসেছেন এই বাংলাদেশকে সুন্দর পথে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের যেই দুর্নীতি, সামাজিক অব্যবস্থাপনা, অশিক্ষা এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদ থেকে এই দেশকে রক্ষা করি। সবাইকে সুন্দর জীবন কামনা করে শেষ করছি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।